আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় বিকশিত ভারতের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটকে ঐতিহাসিক বলে বর্ণনা করে বলেন, এই বাজেট 2047 সালের মধ্যে বিকশিত ভারতের রূপান্তরের ভিত্তি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট আগামী 25 বছরের রোড ম্যাপ তৈরি করেছে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 4 উইকেটে গুজরাটকে পরাজিত করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় বিকশিত ভারতের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এটি ছিল অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের পেশ করা নবম বাজেট। বাজেটকে যুবশক্তি চালিত উল্লেখ করে অর্থমন্ত্রী দারিদ্র্য বিমোচন এবং দেশের জনগণের জীবনযাত্রার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, এবারের বাজেট অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবার, সম্প্রদায়, অঞ্চল ও ক্ষেত্রের সম্পদ, সুযোগ সুবিধা ও সুযোগ প্রদানের 3টি কর্তব্য দ্বারা অনুপ্রাণিত। তিনি ঘোষণা করেন, আগামী 5 বছরে ভারতকে একটি বিশ্ব বায়োফার্মা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য 10,000 কোটি টাকা ব্যয়ে বায়োফার্মা শক্তি চালু করা হবে। শ্রম, নিবিড়, টেক্সটাইল ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী খাদি, তাঁত এবং হস্তশিল্পকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালু করার কথা ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেট অনুসারে দাম কমছে 17টি জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিস ও ক্যান্সারের ওষুধ সহ স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি ইত্যাদি। দাম বাড়ছে সিগারেট, মদ, তামাকজাত পণ্য, নির্দিষ্ট কিছু খনিজ ইত্যাদি। Particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হচ্ছে। নতুন আয়কর আইনে 31 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। বাজেটে কর কাঠামোয় সরলীকরণ করার প্রস্তাব রাখা হয়েছে। আয়করে ছোটখাটো ফাঁকিতে জেল নয়, অতিরিক্ত 10% জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। The Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax. কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকার ব্যাংকিং ক্ষেত্রে পর্যালোচনা এবং আর্থিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং ভোক্তা সুরক্ষায় বিকশিত ভারতের জন্য ব্যাংকিং সংক্রান্ত উচ্চস্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকার পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও পল্লী বিদ্যুতায়ন কর্পোরেশন পুনর্গঠন করবে। অর্থমন্ত্রী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের 5টি রাজ্যে বৌদ্ধ সার্কিট স্থাপনের প্রস্তাব করেছেন। The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity and pilgrim amenities. 2026-27 অর্থবর্ষের বাজেটে প্রাথমিক সমবায় সমিতিগুলোর জন্য বেশ কয়েকটি উৎসাহ ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তাতে গোখাদ্য এবং তুলো বীজ উৎপাদনের সঙ্গে যুক্ত প্রাথমিক সমবায় সমিতিগুলির সদস্যদের জন্য ছাড়ের ক্ষেত্র বাড়ানো হয়েছে। বর্তমানে দুধ, তৈলবীজ, ফল বা সবজি সরবরাহের সঙ্গে যুক্ত প্রাথমিক সমবায় সমিতিগুলির সদস্যদের ছাড় দেওয়া হয়ে থাকে। অর্থমন্ত্রী জানান, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদানে দেশের প্রতিটি জেলায় একটি করে গার্লস হোস্টেল স্থাপন করা হবে। In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, viability gap funding and capital support, one girls hostel will be established in every district. বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার নিমহান্স 2 স্থাপন করবে এবং রাঁচি ও তেজপুরের জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উন্নত করবে। There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes.
in Ranchi and in Tezpur as regional apex institutions. অর্থমন্ত্রী এই বাজেটে 53.47 লক্ষ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026-27 সালের বাজেটকে ঐতিহাসিক বাজেট আখ্যা দিয়ে বলেন, এই বাজেট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে নিয়ে পৌঁছবে। বাজেট পেশের পর প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট মানুষের চাহিদার বাজেট, এতে ভারতের অর্থব্যবস্থার আরো উন্নতি হবে, সংস্কারের নতুন গতি পাবে। এই বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা রয়েছে, আত্মনির্ভর ভারত প্রকল্পে নতুন দিশা দেবে, বিকশিত ভারত মজবুত হবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বাস্তুতন্ত্র তৈরি হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে। এই বাজেট পর্যটনে উৎসাহ যোগাবে, বিশেষ করে পর্যটন ক্ষেত্রে উত্তর পূর্ব ভারত আকর্ষণীয় হয়ে উঠবে। मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। এবারের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বাধিক বরাদ্দ করা হয়েছে, যার পরিমাণ 7.85 লক্ষ কোটি টাকা। এই বরাদ্দ দেশের মোট জিডিপির 2% এবং 2025-26 বাজেটের তুলনায় 15.19% বৃদ্ধি ঘটেছে। এবারের প্রতিরক্ষা বাজেট কেন্দ্রীয় সরকারের ব্যয়ের 14.67%। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা খাতে 7.85 লক্ষ কোটি টাকা বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাজনাথ সিং বলেছেন, এই বাজেট নিরাপত্তা, উন্নয়ন, আত্মনির্ভরতার ভারসাম্যকে শক্তিশালী করেছে এবং জাতির সর্বোত্তম স্বার্থে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অপারেশন সিন্দুরের ঐতিহাসিক সাফল্যের পরবর্তী এই বাজেট দেশের নিরাপত্তা ব্যবস্থার জোরদার এবং সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সংকল্প শক্তিশালী করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই বাজেট 2047 সালের মধ্যে বিকশিত ভারতের দিকে যাত্রার পথ প্রদর্শন করে এবং একটি স্পষ্ট 25 বছরের রোড ম্যাপ তৈরি করেছে। উৎপাদন ও বিশ্বমানের পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ও পর্যটন, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ, আধুনিক ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের দিশায় এই বাজেট প্রতিফলিত হয়েছে। তাছাড়া এই বাজেট প্রতিটি গ্রাম, শহর এবং শহরের যুব সমাজ, মহিলা এবং কৃষকদের আকাঙ্ক্ষাকে আলোকিত করে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালি। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোমতী জেলা কাঁকড়াবন ব্লকের জামজুড়ি বাজারে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামজুড়ি পঞ্চায়েত এলাকাতে স্বচ্ছতার জন্য কাঁকড়াবন ব্লক থেকে আবর্জনা বহনকারী 2টি গাড়ি প্রদান করা হয়। 2 শতাধিক ডাস্টবিনও বিতরণ করা হয়। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি দেবলদেব রায়, কাঁকড়াবনের বিডিও অনিন্দ্য দত্ত মজুমদার প্রমুখ। নতুন দিল্লি স্থিত রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান আগামী 3রা ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীরা সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উদ্যান ভ্রমণ করতে পারবেন। বাগানে প্রবেশ বিনামূল্যে এবং শুধুমাত্র অনলাইন মোডে পাওয়া যাবে। দর্শনার্থীরা visit.rashtrapatibhavan.gov.in এর মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী আজ ভোরে বাদারঘাটের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল 70 বছর। তিনি সততার সাথে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র রেখে গেছেন। তার প্রয়াণে TSJCর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। আজ সকালে প্রয়াতের মরদেহ উমাকান্ত মিনি স্টেডিয়ামে TSJCর সামনে আনা হলে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সবাই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। 4 দিনের রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 4 উইকেটে গুজরাটকে পরাজিত করেছে। এমবিবি স্টেডিয়ামে আজ চতুর্থ তথা শেষ দিনে সফরকারী গুজরাট 2 উইকেটে 53 রান থেকে খেলতে নেমে 9 উইকেটে 252 রানে দ্বিতীয় ইনিংসে সমাপ্তির ঘোষণা দেয়। 178 রানের জয়ের লক্ষ্যে নেমে রাজ্যদল 6 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে গুজরাটের প্রথম ইনিংসের 352 রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 427 রান করেছিল। এই জয়ের ফলে 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রাজ্যদল রঞ্জি ট্রফির আসর শেষ করে। কৈলাসহরে কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ত্রিপুরা পুলিশ দল 3-0 গোলের ব্যবধানে উত্তরবঙ্গের মাস্টাং ইউনাইটেড দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট 16টি খ্যাতনামা ফুটবল দল অংশ নিচ্ছে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় দিল্লির বিরুদ্ধে ত্রিপুরা ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছে। নরসিংগড়ের পিটিএ মাঠে 6 উইকেটে 484 রান থেকে খেলতে নেমে সফরকারী দিল্লি তৃতীয় দিনে 8 উইকেটে 510 রানের সব প্রথম ইনিংসের সমাপ্তির ঘোষণা দেয়।
351 রানে পিছিয়ে থেকে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 7 উইকেটে হারিয়ে 250 রান করে। এর আগে রাজ্যদল প্রথম ইনিংসে 149 রানে করেছিল। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় বিকশিত ভারতের লক্ষ্যে 2026-27 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটকে ঐতিহাসিক বলে বর্ণনা করে বলেন, এই বাজেট 2047 সালের মধ্যে বিকশিত ভারতের রূপান্তরের ভিত্তি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট আগামী 25 বছরের রোডম্যাপ তৈরি করেছে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 4 উইকেটে গুজরাটকে পরাজিত করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।